দেশে ফিরছেন শেখ হাসিনা, কি বলছে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশ পুলিশ তাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রবলভাবে তৎপর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা জানান বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি। শেখ হাসিনা বলেন, চিন্তা করবেন না, আমি আসছি, আল্লাহ আমাকে একটি কারণে বাঁচিয়ে রেখেছেন। পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে, খেলাটা অন্য জায়গায়, জিও পলিটিক্যাল একটা খেলা আছে। এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে অবস্থান করছেন। আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমেরিকার পর এখন ভারত সাথে সাথে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়েছে। ভারত আমাদের বাংলাদেশের জন্য সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। ভারত থেকে কোনো পণ্য, ভারত থেকে একটা আপনার কি বলে একটা চুলের সুতা পর্যন্ত আসবে না। সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে অবস্থানকারী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন। এখন তিনি কি সত্যিই আসছেন? আর যদি এসে থাকেন, সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা? রাশিয়া সফরে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বাংলাদেশে ফিরবেন 12 এপ্রিল। আর তার এই রাশিয়া সফরকে ঘিরে বিস্তর আলোচনা শুরু হয়েছে, প্রশ্ন উঠে আসছে। আর সেখান থেকে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনীকে নামিয়েছে, তাদের তৎপরতা দেখে একটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান করতে চলেছে? রাশিয়া সফরে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ফিরবেন 12 এপ্রিল। কিন্তু হঠাৎ তার রাশিয়া সফর ঘিরে নানা প্রশ্ন উঠে আসছে। কারণ গত কয়েকটি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনীকে নামিয়েছেন, সেখানে প্রশ্ন উঠছে বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান হতে চলেছে? প্রত্যেকটা পাড়া মহল্লায় নিজেদেরকে সংগঠিত করতে হবে এবং রাজপথে নামার জন্য যা যা করার সকলকে সেটা করতে হবে। আর যারা ঢাকামুখী হচ্ছেন তারা ঢাকাতে অবস্থান করুন এবং সকলেই একত্রিত হয়ে সংগঠিত হন এবং শেখ হাসিনা যেটা চাচ্ছে সেটা প্রতিফলিত হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। কি বলছে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের একটি নির্দেশিকা, গোপন নির্দেশিকা, সেই গোপন নির্দেশিকায় বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশ তাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রবলভাবে তৎপর আওয়ামী লীগ এবং দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে নিচুতলায় যে দলের প্রতিটি ইউনিট থেকে 200 থেকে 250 জনকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হতে বলা হয়েছে। এই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর তারা গোটা দেশে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে। যে নির্দেশগুলি দিয়েছে সেগুলি আমি 1, 2, 3, 4 করে আপনাদের একটু পড়ে শোনাই। 1 নম্বর নির্দেশ হচ্ছে যে সকলের গতিবিধির দিকে নজর রাখতে হবে, অর্থাৎ পথে ঘাটে বিভিন্ন জায়গাতে যাদেরকে সন্দেহ করা হবে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনে বোঝাই যাচ্ছে যে আটক করা, গ্রেপ্তার করা, এই বিষয়গুলি করা হবে। 2 নম্বর যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে মামলা আছে, অর্থাৎ মামলা আছে কিন্তু ধরা পড়েননি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে বলা হয়েছে এবং তার জন্য মোবাইল ট্র্যাকিং সিস্টেম ফলো করতে বলা হয়েছে, অর্থাৎ মোবাইল ট্র্যাক করে বুঝে নেওয়া যে সেই ব্যক্তি কোথায় থাকতে পারেন, ঢাকায় আছেন না চট্টগ্রামে আছেন না দেশের বাইরে আছেন, এবং তার গতিবিধি নজরদারি চালিয়ে তাকে জেলে পুরে দেওয়া। 3 নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ স্থানে আরো বেশি চেকপোস্ট তৈরি করা, অর্থাৎ গাড়ি তল্লাশি করা, ফেরিঘাটে তল্লাশি চালানো, যাত্রীদের তল্লাশি করা, রেল স্টেশনে, ট্রেনের ভেতরে সর্বত্র তল্লাশি করা, অর্থাৎ সাসপেক্টেড, অর্থাৎ যাকে মনে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক, তাদেরকে জেলে পোড়ার বন্দোবস্ত করা হবে। যে ধরনের নির্দেশিকা পুলিশের নিচু স্তরকে দেওয়া হলো এবং যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষদের সহযোগিতা চাওয়া হলো বা পুলিশকে চাইতে বলা হলো, তার পরিণতিতে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এবং যেটা গৃহযুদ্ধ, অর্থাৎ দুতরফই তখন অস্ত্র হাতে ময়দানে নেমে পড়বে এবং একে অপরকে হত্যাযজ্ঞে বা রক্তক্ষয়ী সংঘর্ষে তারা জড়িয়ে পড়বে। এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি করার চেষ্টা হলো বলে আমার অন্তত তাই মনে হচ্ছে। তার কারণ বাংলাদেশে অতীতে যে রাজনৈতিক সংঘাতগুলি আমরা দেখেছি সেগুলিকে যদি মনে রাখা হয় তাহলে দেখা যাবে যে এই নির্দেশিকা একটা ভয়ঙ্কর নির্দেশিকা, বিশেষ করে সেটি যখন পুলিশ সদর থেকে জারি করা হচ্ছে। এখন আওয়ামী লীগ কি করবে এই পরিস্থিতিতে সেটা আমার জানা নেই। আওয়ামী লীগ নিশ্চয়ই পরিস্থিতির মোকাবিলা করবে, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে এই যে নির্দেশিকা দেওয়ার অর্থটা কি, হঠাৎ করে কেন বুধবার এই নির্দেশিকা জারি করা হয়েছে? বাংলাদেশ পুলিশ যে নির্দেশিকাটি জারি করলো সেটি এক ধরনের আতঙ্ক থেকে। সেই আতঙ্কটা হচ্ছে যে যেটা মনে করা হয়েছিল যে মোদির মুখের উপরে যখন মোহাম্মদ ইউনূস বলেছেন শেখ হাসিনা সম্পর্কে নালিশ করেছেন তখন শেখ হাসিনা দমে যাবেন বা ভারত সরকার তাকে দমিয়ে দেবে, কিন্তু সেটা যখন হয়নি তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবলভাবে উদ্দীপিত, উল্লসিত। এবং আমি কয়েকটি বিভিন্ন ওদের যে সোশ্যাল মিডিয়ায় যে কার্যক্রমগুলি চলছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে যে কথাবার্তাগুলো হয়, তার কিছু অডিও রেকর্ডিং আমার শোনার সৌভাগ্য হয়। তাতে আমি দেখছি যে নেতাকর্মীরা কিন্তু শেখ হাসিনাকে
দেশে ফেরানোর কথা বারে বারে বলছেন। তারা স্থানীয় নেতৃত্বকে বলছেন যে আমাদের পথে নামতে হবে এবং তারা এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী এইভাবে দেশের বাইরে থাকতে পারবেন না, থাকা অনুচিত, তাকে আমরা দেশে ফেরাবো। ফলে তাদের মধ্যে একটা হাসিনারকে রাজনৈতিক প্রত্যাবর্তনের একটা বাসনা কিন্তু প্রবলভাবে জেগে উঠেছে। অর্থাৎ একদিকে মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাইছেন, তার প্রত্যর্পণ চাইছেন, আসামি শেখ হাসিনাকে, যার বিরুদ্ধে বাংলাদেশ সরকার মানবতা বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ তুলেছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 250 খুনের মামলা দেওয়া হয়েছে, এছাড়া অসংখ্য অপরাধে তার নাম জুড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে আসামি হিসেবে। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা দেশে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করে যাচ্ছেন, তারা তাদের নেত্রীকে ফেরত চাইছেন অ্যাজ প্রাইম মিনিস্টার, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারা তাকে দেশে ফেরানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন। এই যে আওয়ামী লীগকে দমন করার জন্যই মূলত এই নির্দেশিকাটা জারি করা হলো বলে আমার মনে হয়। পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে। দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, কারণ ভারতের একটু জানা দরকার আছে। আমি একটা জিনিস খুবই সহজে আপনাদেরকে বুঝাই। অনেকে মনে করেন যে ভারত চাইলে 4 দিনে বাংলাদেশ দখল করে ফেলতে পারে। আপনার এই ধারণাটা ভুল। রাশিয়া মনে করছিল যে 72 ঘন্টার মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে, কারণ সামরিক শক্তিতে রাশিয়া এবং ইউক্রেনকে তুলনাই করা যায় না, এটা হচ্ছে বাস্তবতা। ওই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তিতে তুলনা করলে আমাদের বেল নাই, কিন্তু খেলাটা অন্য জায়গায়। জিওপলিটিক্যাল একটা খেলা আছে। ইউক্রেনের সাথে 3 বছর লড়াই করেও রাশিয়া জিততেছে, বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল, এটা হয়েছে হয় নাই। এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল, এটা আমরা জানি, কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, লাইক চীন, লাইক পাকিস্তান, এখন যদি যুদ্ধ লাগে কখনো, এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে, এটা ভারতও বলছে ভালো করে। এর পাশাপাশি সেই 1971 সাল থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব সম্পর্কে রাশিয়ার সাথেও চলছে নতুন আরেক আলোচনা। এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে অবস্থান করছেন। আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা, নিরাপত্তা, প্রতিরক্ষা খাত, এই সকল বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। উভয় পক্ষই দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আপনার রুশ দূতাবাস ঢাকায় অবস্থিত যারা, তারা এই তথ্য জানিয়ে বলছে, রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতকে আরো শক্তিশালী করা, সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করছে। এবং কি আপনার বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশেও অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রাশিয়া থেকে কিছু সামরিক ইকুইপমেন্ট কেনারও আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ করে আপনি দেখেন বাংলাদেশ সামরিক খাতে একটু শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে। আমি জানি না এই নিউজটা এখন আমাদের গণমাধ্যমে আসে নাই, বাট সামহাউ সোর্সেস গুলো কিন্তু বলছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির 10টি যুদ্ধ বিমান কেনা হয়েছে। কেউ বলছেন 16টা, কেউ বলছেন 20টা, আবার কেউ বলছেন যে রাশিয়া থেকেও অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু সামরিক ইকুইপমেন্ট ক্রয়ের আলোচনা চলছে। এর আগে বাংলাদেশের সামরিক খাতে অধিকাংশ যে ইকুইপমেন্ট গুলো ছিল ভারতের, বাট 5ই আগস্টের পর আমাদের বর্তমান সরকার পাকিস্তান থেকে পারচেস করছেন, চীন থেকে করছেন, রাশিয়া থেকে করছেন, আমেরিকা থেকেও কিছু ক্রয়ের আলোচনা চলতেছে। কারণ কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধানের সাথে মার্কিন যে প্যাসিফিক কমান্ডার আছেন আমাদের এই সাইডের, তিনি কিন্তু আসছিলেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে। এমনকি যুদ্ধ জাহাজ কিনারও আমি যতটুকু শুনছি আলোচনা আছে। সবকিছু মিলাইয়া বাংলাদেশকে এখন আর আন্ডার এস্টিমেট করা লাভ নাই। ভারতের সাথে বন্ধুত্ব আছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস থাকুক, কিন্তু ভারতের মন্ত্রীরা যেভাবে চট্টগ্রাম দখল করার কথা বলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাত দেওয়ার কথা বলে, তাদের জেনে নেওয়া উচিত বিষয়টা এত সোজা না ভাতিজা। হ্যাঁ, আমরা চাই আমাদের সামরিক শক্তি আরো বৃদ্ধি পাক, এখানে বরাদ্দ দেওয়া দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে যার বিরোধিতা অনেকেই করছে, কিন্তু আমরা করিনি। ডক্টর ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ। তার যেহেতু এতই বিবেক, তাহলে উনাকে বলতে চাই পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন, নির্বাচনে অংশ নিন। জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু আরো বলেন, বিএনপির 50 লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে। বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। বিএনপির রাস্তায় নামার আগেই নির্বাচন দিন, নইলে বলতে চাই হাসিনার দিকে একটু তাকান। বিএনপির প্রতিবারই জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই ক্ষমতা এসেছে, সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। বিএনপির এই নেতা আরো বলেন, শহীদ জিয়া প্রমাণ করে গেছেন একটা মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিত প্রাণ হতে পারে। তার হাত ধরে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য হুমকি স্বরূপ। কারণ বিএনপির একমাত্র পছন্দের বিষয় হলো গণতন্ত্র। শেখ মুজিবের 3.5 বছরে ক্ষমতা ছিল ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ। সদ্য স্বাধীন দেশে বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয়নি। সর্বহারা পার্টির সিরাজ শিকদারকে
ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছিল। দুর্ভিক্ষের লাখ লাখ মানুষ মারা গিয়েছিল, অথচ তখন তিনি তার ছেলে শেখ কামালকে স্বর্ণ মুকুট পরিয়ে বিয়ে করিয়েছিলেন। ভারত বাংলাদেশকে তার ট্রান্সশিপমেন্ট যে সুবিধা আছে সেটা আপাতত স্থগিত করেছে। নানা রকম স্পেকুলেশন তৈরি হয়েছে এটা ভারত কেন করলো এবং বাংলাদেশের পাল্টা কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলছি। আমরা অনেকেই ফেসবুকে নিজেদের মতো করে মতামত বলি, মতামত লিখি, কেউ কেউ পাল্টা এসে প্রশ্ন করি যে এটা কেন করছেন উনি, কী বলছেন না বলছেন। কিন্তু আমি যে কোনো ইস্যুতে এই যে আমরা কথা বলার চেষ্টা করছি, আমাদের মতামত দেওয়ার চেষ্টা করছি, যতটুকু বুঝি বা খোঁজ খবর করে হলেও কিছুটা নিজের মতামত জানাতে চাই, ভুল হোক সঠিক হোক, আমি মনে করি এটা একটা ভালো চর্চা। এভাবে ইন্টারাক্ট করতে করতে একটা সময়ে আমরা কেউ যদি ভুল করেও থাকি, ভুল বুঝেও থাকি, সেটা আস্তে আস্তে শেষ হবে নিশ্চয়ই। এখন প্রশ্ন হচ্ছে ট্রান্সশিপমেন্টে কী হবে, এটা কেন ভারত করলো, আমাদের কি করা উচিত। প্রথম খবর এসেছিল যে এটা যদি আসে, এটা যখন হয়েছে তখন বলা হয়েছিল এটার কারণে ভারতের ওপর দিয়ে বাংলাদেশ স্থলপথে যে নেপাল ভুটানে পণ্য পাঠায় সেটা বাধাগ্রস্ত হবে, কিন্তু সর্বশেষ দেখা গেল ব্যাপারটা ঠিক তা না। আমি একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে, সেই ব্রিফিংটা একটু পড়ি। সেখানে এই ভদ্রলোক যিনি ব্রিফ করেন তাকে আমরা চিনি, তিনি ব্রিফ করলেন। তিনি বলছেন, একটি বড় সময় ধরে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে। লজিস্টিক্যাল সেবায় বিলম্ব এবং উচ্চ ব্যয়ের কারণে আমাদের নিজেদের রপ্তানি বিঘ্নিত হচ্ছে এবং ব্যাকলগ তৈরি হচ্ছে, মানে জট তৈরি হচ্ছে। সেই কারণে সুবিধা প্রত্যাহার করা হয়েছে, যা 8 এপ্রিল 2025 থেকে কার্যকর হচ্ছে। এখানে স্পষ্ট করা হচ্ছে যে এসব পদক্ষেপ ভারতের সীমান্ত দিয়ে পরিবহন করে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির উপরে প্রভাব পড়বে না। তিনি এটা ক্ল্যারিফাই করেছেন এবং ওই ভদ্রলোক বলছেন যে উনি দেখছেন মিডিয়াতে এরকম যেটা বাধায় পড়বে, এটা পড়বে না, উনি এটা ক্লিয়ার করেছেন। আসলে WTO সদস্য হিসেবে ভারতের পক্ষে এটা সরাসরি ঘোষণা দিয়ে করা সম্ভব না। কোনোদিন যদি ভারত এটা তৈরি করতে চায়, ঝামেলা তৈরি করতে চায়, অন্য কোনোভাবে করবে। যাই হোক, এখন খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং হচ্ছে, মানে তাদের ব্যাকলগ তৈরি হচ্ছে, তাদের রীতিমতো তাদের ওপর দিয়ে অন্য তৃতীয় কোনো দেশে পণ্য যাওয়ার ক্ষেত্রে নাকি বাংলাদেশে এত পণ্য পাঠায় যে তাদের নিজস্ব রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে তাদের টোনটা এরকম। মানে এই ট্রান্সশিপমেন্টে যেটা হলো, ভারতের সমুদ্র বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে আমরা অন্য কোনো দেশে পণ্য পাঠাবো। এবং আবারও বলছি, উনি নেপাল ভুটান এই আওতায় পড়বে না বলে ক্লিয়ারলি বলেছেন, সুতরাং আমরা এটাকে সরিয়ে রাখছি। অথচ আমরা খোঁজ খবর যদি করি তাহলে দেখবো বাংলাদেশে ট্রান্সশিপমেন্টের সুবিধা আসলে খুব বেশি নেয়নি। খুব সামান্য পরিমাণ পণ্যই ভারত হয়ে অন্য কোনো দেশে রপ্তানি হয়েছে। অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশের পণ্যের চাপে তাদের ব্যাকলগ তৈরি হচ্ছে, চাপ তৈরি হচ্ছে, তাদের নিজস্ব পণ্য রপ্তানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই কারণে তারা এটাকে স্থগিত করেছে। ব্যাপারটা মোটেও সেটা নয়। আসলে ভারত এটা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এর মাধ্যমে আমরা ক্লিয়ারলি বলতে পারি বাংলাদেশে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। এমন একটা স্টেপ সে নিল যেটা বাংলাদেশের জন্য খুব টাফ বা কোয়ার্সিভ হলো না, কিন্তু এর মাধ্যমে একটা বার্তাও সে দিতে চায় বাংলাদেশকে। কী বার্তা দিতে চায় এবং সেটার রিয়াকশনে আমরা কী করবো সেটা নিয়ে কথা বলি। আমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছি, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পর একটা পজিটিভ নিউজ মনে হবে। রিয়াজ হামিদুল্লাহ, তিনি ভারতের হাই কমিশনার হিসেবে বাংলাদেশ থেকে নিয়োগ দিতে চেয়েছিল গত নভেম্বরে। মানে আমাদের এখন পর্যন্ত কিন্তু ভারতে কোনো হাই কমিশনার নেই, আওয়ামী লীগের সেই হাই কমিশনারের পর থেকে। কিন্তু এই সম্পর্কে টানাপোড়েনের কারণে তিনি জয়েন করতে পারছিলেন। রাশিয়া সফরে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বাংলাদেশে ফিরবেন 12 এপ্রিল। আর তার এই রাশিয়া সফরকে ঘিরে বিস্তর আলোচনা শুরু হয়েছে, প্রশ্ন উঠে আসছে। আর সেখান থেকে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনীকে নামিয়েছে, তাদের তৎপরতা দেখে একটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান করতে চলেছে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।